ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সরাসরি অযোধ্যা থেকে। আমি স্বর্ণালী, শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীর শুরুতে আজকে দুটো লাইন না বলেই পারছি না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা পড়ে এসছি, দেখে এসছি, কিন্তু মানতে পেরেছি কোথায়? এটাই তো আমাদের ভারত। তাই সেই ভারত যদি বিভিন্ন উৎসবে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসে, এক বিশ্বাস, এক আবেগে একটা উৎসবের পরিসর তৈরি হয়, তাহলে সেখানে বিতর্ক কেন হয়? শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বিগত 500 বছর ধরে একটা লড়াই চলছে, সরজ নদীর পারে একটা লড়াই চলছে। আমরা পড়েছি সরজ নদীর পারে দশরথের রাজত্ব ছিল, সেখানে রানী কৌশল্যা ছিলেন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ছিল, দশরথের 3 রানী ছিল। সরজুর পার রয়েছে, সবই রয়েছে, শুধুমাত্র রাম মন্দিরটুকুই ছিল না, এবং তা নিয়ে এতদিন ধরে আন্দোলন। কিন্তু মুশকিল হচ্ছে যখন আমরা রামচন্দ্রকে নিয়ে ভাবনা চিন্তা করি, যখন আলোচনা করি, যখন এটাকে কেন্দ্র করে যখন রাজনীতির বীজ বোনা হয়। আচ্ছা, শ্রী রামচন্দ্র তো ভারতের জিনের মধ্যে মিশে রয়েছে, নেই কি? সেই কবে থেকে আদর্শ সন্তান, আদর্শ ভ্রাতা, আদর্শ স্বামীর চরিত্রে, আদর্শ রাজার চরিত্রে আমরা রামকে দেখে আসিনি? যে রাম এ দেশের অন্যতম সংহতি সম্প্রীতির প্রতীক, সেই রামচন্দ্র নিয়েই সত্যি কি এত বিতর্কের অবকাশ থাকে? নাকি সত্যি সত্যি বোধহয় সব রাজনৈতিক দলের কাছে এবং সমস্ত মানুষের কাছেও এই 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনটা বোধহয় সত্যিকারের সম্প্রীতি দিবস হিসেবেই কোথাও তুলে ধরা থাকবে? কেন বলছি কথাটা? কারণ সোজাসুজি কথা বলি, আর এই মুহূর্তে অযোধ্যায় দাঁড়িয়ে যে ছবি, যে প্রত্যেক মুহূর্তের ছবি তুলে ধরছি আমি, সেখান থেকে এটাই মনে হচ্ছে যে এটা শুধুমাত্র এক অযোধ্যা, এক উত্তরপ্রদেশের কথা নয়। এ বিশ্বাস গোটা দেশের বললে ভুল হবে, গোটা পৃথিবীর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসছেন, ভিন রাজ্য থেকে, অন্যান্য রাজ্য থেকে আসছে উপহারের ডালি একটার পর একটা। কোন রাজ্য থেকে আসছে ঘি, কোন রাজ্যের ভক্তরা পাঠাচ্ছেন ধূপ, কোন রাজ্যের ভক্তেরা ঘণ্টা, কোন রাজ্যের ভক্তেরা নাগারা, বা কেউ কেউ লাড্ডু তৈরি করে পাঠাচ্ছেন। এক অভূতপূর্ব দৃশ্য। 16ই জানুয়ারি থেকে শুরু হয়েছে পুজো, বিশেষ পুজো, যা রামলালা প্রাণ প্রতিষ্ঠা অবধি চলবে। এবং সেই পুজোর প্রত্যেকটা দিন যখন যেভাবে কোথাও সরজ নদীর থেকে জল নিয়ে কলসে করে ভরে অযোধ্যাবাসী মহিলারা নববধূর মতো সাজে শ্রী রামলালার চরণে সেই জল দিতে যান, জল অভিষেক হয় শ্রীরামচন্দ্রের, তখন মনে হয় যে সত্যি তো এখানে তো কোনো বাছবিচার নেই। আর আমি গতকালও বলছিলাম, নানা ধর্ম হোক, বর্ণ হোক, ভাষা হোক, কোনো কিছু যেন আর এখানে এসে আর কোনো বাধা তৈরি করছে না, কোথাও কোনো প্রাচীর হচ্ছে না। এই উৎসবের মধ্যে যদি সম্প্রীতি খুঁজে না পাওয়া যায়, তাহলে আর কোথায় সম্প্রীতি পাওয়া যাবে? শ্রী রামচন্দ্র যদি এদেশের সংহতি সম্প্রীতির প্রতীক না হয়ে থাকেন, যিনি উত্তর ভারত থেকে সুদূর শ্রীলঙ্কায় ছুটে গিয়েছিলেন সীতামাতাকে উদ্ধার করার জন্য, এবং তার যাত্রাপথে ছত্রে ছত্রে কখনো আদিবাসী, কখনো জনজাতি, কখনো বানর সেনাকে তিনি আপন করে নিয়েছিলেন, শবরীদের তিনি কাছে টেনে নিয়েছিলেন, তিনি যদি সম্প্রীতির প্রতীক না হন, তাহলে আর কে হবে? কেন সম্প্রীতি এবং সংহতির প্রতীক নিয়ে এতগুলো কথা বললাম, সে বিতর্কে পরে আসবো। তবে তার আগে দেখাই এক ঝলকে অযোধ্যা আজ কেমন, দেখুন। সেবকপুরম এবং সেবকপুরমের খুব কাছে, যেখানে রাম পূজন শুরু হয়ে গিয়েছে।
নদীর তীরে রামের রাজত্ব, দশরথের অযোধ্যা। রাম নামে কিন্তু গোটা ভারত এক হয়ে গেছে। দূরে সারি সারি থাম, এখনো পর্যন্ত কাজ চলছে। সীতাপুর থেকে সরাসরি লাড্ডু এসেছে, এটা শুধুমাত্র রামলালার জন্য নিয়ে আসা হয়েছে। যে ছবিগুলো আমরা দেখছিলাম সারাদিন, আজ অযোধ্যার ছবি, কিন্তু আমি শুরুতেই বললাম যে এই ছবির পাশাপাশি অন্য আরেকটা ছবিও রয়েছে। তার জন্য আমাদের রাজ্যে ফিরে আসতে হবে, কারণ যেখানেই যাই আমি শুরু থেকেই বলি যে বাংলায় কথা বলার, নিজের রাজ্য নিয়ে কথা বলার বড় জায়গা রয়েছে, চোখে চোখ রেখে যেটা বলে এসছি। এইরকম উৎসবের আবহে যেখানে দূর দূর থেকে মানুষ ছুটে এসছেন, এমনকি আমাদের রাজ্য থেকে ভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে ছুটে আসছেন, ঠিক সেইখানে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আরেক সম্প্রীতি, আরেক সংহতির ডাক দিচ্ছে রাজ্যের শাসক দল, যেখানে শ্রীরামচন্দ্র নেই, বরং তার প্রাণ প্রতিষ্ঠার দিনটি আছে। অতএব যেখানে এত মানুষের আবেগ, এত বছরের আবেগ, 500 বছরের আবেগ, সেই আবেগের যেদিন বহিঃপ্রকাশ, অর্থাৎ যেদিন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, মানুষ পাগলের মতো ছুটে আসছেন একবার তাদের প্রিয় রাজা, তাদের প্রিয় আরাধ্য যে বীর, আরাধ্য পূজনীয় দেবতা, তার একবার দর্শনে। তখন সেই সময় দাঁড়িয়ে আরও একটা কোথাও যেন অন্য পাল্টা বিকল্প একটা রাজনীতি করার চেষ্টা, এখান থেকে ভাঙিয়ে যেন অন্য রাজনীতির একটা অঙ্ক তৈরি করা, সত্যি কি প্রয়োজনীয়তা ছিল? এই দিনটা যদি কেউ সম্প্রীতির দিন হিসেবে মানতে না পারে এবং এই দিনটার মধ্যে যদি সংহতি খুঁজে না পেয়ে পাশাপাশি এর পাল্টা মিছিল নামানোর চেষ্টা করে, তাহলে সত্যি তা নিয়ে প্রশ্ন ওঠে বই কি। এবং এই পাল্টা মিছিল যা দক্ষিণ কলকাতা থেকে শুরু হয়ে পার্ক সার্কাস পর্যন্ত চলবে, যে খবর আমরা আগের দিনই পেয়েছিলাম এবং ব্রেক করেছিলাম, সেই মিছিলকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কোর্টে দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেখানে তিনি এই মিছিল থেকে যাতে কোনো রকমের উস্কানিমূলক মন্তব্য না করা হয়, যাতে পরিবেশ পরিস্থিতি অশান্ত না করা হয়, কারণ গোটা দেশ জুড়ে সেদিনকে শ্রীরামচন্দ্রের পুজোয় সবাই ব্যস্ত থাকবেন। সেখানে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে বিভিন্ন জায়গাতে পুজো করা হচ্ছে, বিভিন্ন পাড়াতে অনুষ্ঠান চলছে, অলিতে গলিতে অনুষ্ঠান হচ্ছে, অনেক মিছিল বেরোচ্ছে। ঠিক সেই দিনই আরও একটা মিছিল বার করার কেন প্রয়োজনীয়তা পড়লো, বা সেখান থেকে আবার অন্য কোনো অশান্তি তৈরি না হয়, তার জন্য শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছিলেন কোর্টে। তবে সেই মামলাটি কিন্তু আপাতত খারিজ হয়ে গিয়েছে, যদিও বেশ কিছু বিধি নিষেধ বা সতর্কতা জারি করা হয়েছে। আমি প্রথমেই শোনাবো এই মামলাকারীর তরফ থেকে তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি নেতা এবং আইনজীবী, তার বক্তব্য, এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য। আজকে হাইকোর্টে এটা হলো, বেসিক্যালি থাপ্পড় খেলো মমতা বন্দ্যোপাধ্যায়। কীরকম থাপ্পড় খেলেন? হাইকোর্ট বলে দিল, তাকে সেন্সার করে দিল, কোনো ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, অ্যাপ্রোপ্রিয়েট পুলিশ প্রোটেকশন থাকবে, কোনো ঝামেলা যেন না হয়। আরেকটা কথা হাইকোর্ট পরিষ্কার বলেছে যে রাজ্য সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে অনুমতি নিয়ে প্রোগ্রামটা করতে হবে। সেই নিয়মটা কি বলে? 15 দিন আগে পারমিশন করাতে হবে। আমি জানি না বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো হচ্ছে 15 দিন আগে পারমিশন আছে কি নেই। আমি হাইকোর্টের জাজমেন্টে খুশি। দুটো কারণে মিছিল করছেন। মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা, কারণ উনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে, উনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে, চোর মমতা। তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান। আর দ্বিতীয়, তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী, যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন, জয় শ্রীরাম বলছেন, বন্দে মাতরম বলছেন, তাদেরকে তিনি জেলে পুরতে চান। সত্যিকারের প্রশ্ন উঠছে যে কেন এই অহেতুক প্রয়োজনীয়তা পড়ে গেল আরেকটা সংহতি সম্প্রীতি দেখানোর জন্য। তাও আবার বলা হচ্ছে যে 22শে জানুয়ারি, পরের দিন যেহেতু নেতাজির জন্মদিন রয়েছে 23শে জানুয়ারি, তার আগের দিন করা হচ্ছে। তাহলে যদি সংহতি সম্প্রীতির মিছিল নেতাজিকে উদ্দেশ্য করেই করা হবে, তাহলে সেটা তো 23 তারিখে করা হবে।
বিবেকানন্দ জন্মদিন 12ই জানুয়ারি, সেটা কি কখনো কেউ তার আগের দিনকে 11ই জানুয়ারি পালন করবে? নিশ্চয়ই নয়। 23 জানুয়ারিতেই তাহলে হওয়ার কথা। অর্থাৎ 22 জানুয়ারি ঠিক করে নেওয়ার নেপথ্য কারণ কি একমাত্র এটাই যে সেদিনকে যে এই যে এতদিন ধরে রাম জন্মভূমি আন্দোলন চলছিল, সেই আন্দোলনের শেষে গিয়ে শেষ পর্যন্ত এই বিগত 3-4 বছর ধরে যে প্রক্রিয়া চলছে মন্দির নির্মাণের, এবং সেদিন ফাইনালি শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সেই উৎসবের আবহ এই মুহূর্তে গোটা শুধুমাত্র অযোধ্যা বলবো না, গোটা দেশ জুড়ে রয়েছে। অযোধ্যা আসলে তো প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি অযোধ্যায় নেই, আসলে আপনি ভারতে রয়েছেন, কারণ গোটা ভারত চলে এসেছে এই অযোধ্যায়। আর এই জায়গা থেকেই প্রথম প্রশ্ন যে সত্যি সত্যি কেন এই আন্দোলনের সঙ্গে বারবার এ রাজ্যের এর আগের শাসক দল এবং বর্তমান শাসক দল অদ্ভুত রকমভাবে নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করে এসেছেন কেন? অথচ এত বাঙালি আন্দোলনের সঙ্গে সামিল, কেন তারা সেই প্রাপ্য মর্যাদাটুকু পাননি? এবং দ্বিতীয়ত বিষয় যে এই এত বাঙালি এখান থেকে যারা এ রাজ্য থেকেই আন্দোলন চালিয়ে গিয়েছেন, যারা অযোধ্যায় গিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছেন, আজকেই কথা হয়েছে এমন একজনের সঙ্গে যিনি সেই 1990 সাল থেকে প্রতীক্ষা দিন গুনছিলেন এবং যে অযোধ্যায় যে কার্যশালা রয়েছে করসেবকপুরমের অনতি দূরে, সেই কার্যশালায় সুদূর রাজস্থানের ভরতপুর থেকে পাথর নিয়ে আসা হয়েছিল। সে 1990 সাল থেকে পাথর নিয়ে এসে সেই ভারী ভারী পাথর কাটানো হয়েছে, ভারী ভারী পাথর কেটে সেখানে নকশা করা হয়েছে এই স্বপ্নে যে একদিন না একদিন রাম মন্দির হবে এবং শ্রীরামচন্দ্রের নিজ গৃহে তিনি প্রত্যাবর্তন করবেন। কারণ ইতিহাসে কোথাও এমন কোনো নিদর্শন নেই যে কোথাও কোনো আরাধ্য দেবতা তার নিজের জন্মস্থানের জন্য এতদিন ধরে লড়াই করে এসেছেন। কোনো ধর্মে হয়নি, কোনো দেশে হয়নি, কোনো জাতিতে হয়নি। এতদিন ধরে এক শ্রেণীর বাঙালি এই আন্দোলনের সঙ্গে লড়েছেন, থেকেছেন এবং অপেক্ষায় দিন গুনেছেন এবং তার জন্য পরিশ্রম করে গিয়েছেন, দরকার পড়লে ধার করে, দিনা করে। আজ আমি নিজে গিয়েছিলাম সেই কার্যশালায়। অনেক পাথরের কাজ, সেই পাথর সেখান থেকে গিয়েছে রাম মন্দিরে। এখনো আরো অনেক কাজ বাকি রয়েছে। বেশ কিছু পাথরে শ্যাওলা জমে গেছে। বছরের পর বছর, মরশুমের পর মরশুম তারা শুধুমাত্র প্রতীক্ষায় দিন গুনেছে কবে রাম মন্দির হবে, আর সেই জায়গা থেকে তাদের খোদাই করা পাথর যাবে মন্দির নির্মাণের জন্য। দেখুন সেই ছবি। আজকে আমি এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে করসেবমপুর থেকে ঠিক একটু দূরে কারিয়াশালায়। এই কারিয়াশালায় এতদিন ধরে প্রায় 1990 সাল থেকে এইখানে পাথর কাটার কাজ চলছে। যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে, দূর দূর পর্যন্ত যে এই যে মন্দিরের পাথরের কাজ, মন্দিরের থামের কাজ তৈরি হচ্ছে, পাথরের কাজ দীর্ঘ বছর ধরে কেটে কেটে কাজ তৈরি হয়ে আসছে এবং এইখান থেকেই মন্দিরের পাথর যাবে শেষ পর্যন্ত রামলালার দরবারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম গুরুত্বপূর্ণ কার্যকর্তা, আমার সঙ্গে রয়েছেন শচীন্দ্রনাথ সিংহ। শচীন্দ্রনাথ বাবু, আপনাকে স্বাগত অনেক রিপাবলিক বাংলায়। বলে রাখি, একটা আনন্দঘন মুহূর্তের ঠিক পূর্ব প্রস্তুতিতেই আমরা সবাই এখানে অযোধ্যায় এসে জড়ো হয়েছি। আমরাও কলকাতা থেকে এসেছি, আপনিও কলকাতা থেকে এসছেন। আমরা জানি যে এই আন্দোলনের সাথেও আমরা 1980 সাল থেকে এর সঙ্গে যুক্ত আছি। আমরা যখন সবেমাত্র পড়াশোনা শেষ করে এই সংগঠনের কাজে যখন এসেছি, তখন সারা দেশ জুড়ে রাম জন্মভূমি আন্দোলন শুরু হয়েছে। রাম জন্মভূমি আন্দোলনের কথা বলছিলেন শচীন্দ্রনাথ সিংহ, কিন্তু শুধুমাত্র এই আন্দোলনের বিষয় তো নয়, বাংলা, পাঞ্জাব, বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্তগণ এসছেন। আমি কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে এই আন্দোলনের সঙ্গে কিভাবে একটু একটু করে বাংলা জড়িয়ে রয়েছে এবং কতদিনের প্রতীক্ষা, কিভাবে কত কষ্ট দুঃখ সহ্য করে, কিরকমভাবে বছরের পর বছর সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত আজকে এই দিনটা তারা দেখতে পাচ্ছেন। কি বলছেন শচীন্দ্রনাথ সিংহ, তার বক্তব্য শোনাবো আরো। একটা ফেয়ার সাইকোসিস ছিল, ভয়ের বাতাবরণ ছিল। তখন কমিউনিস্ট রাজত্ব ছিল আমাদের এখানে। সেই সময় যখন রামশিলা পূজন হয়েছিল,
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিল যে একটাও শিলা, একটাও ইট আমরা পশ্চিমবঙ্গ থেকে যেতে দেব না। কিন্তু আমাদের সেই সময় হাজার হাজার গ্রামে রামশিলা পূজন হয়েছিল এবং সেই শিলা পূজন হয়ে অযোধ্যাতে এসছে। আসানসোলে বিরাট আন্দোলন হয়েছিল, হাজার হাজার মানুষ, মহিলারা, পুরুষরা তারা রাস্তায় দাঁড়িয়ে সেই রথকে অযোধ্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা দেখছি এখানে প্রায় 34 বছর 35 বছর ধরে এখানে পাথর কাটার কাজ চলছে। 20 জন কারিগর এখানে কাজ করতো, বাংলার লোকেরা এখানে পাথর কাটতো। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 175 জন সাধুসন্ত এখানে আসছে। 5,500 এখানে বাংলার বিভিন্ন গ্রাম থেকে যারা করসেবক ছিলেন তারা এখানে বাংলায় আসবে। সেই সময় সেই মুহূর্ত তারা অপেক্ষা করবেন এবং এটা 22 তারিখের পর লক্ষ লক্ষ মানুষ অযোধ্যায় আসবে। এত পাথর এই কার্যশালায় চলছে, এই খরচই বা বহন করতে গিয়ে তখন সমস্ত করসেবকরা। দেখুন, খরচ হচ্ছে সবচেয়ে বড় কথা নয়। এবারে ধরুন রাম মন্দির এখন যে নির্মাণ হচ্ছে তাতে প্রায় 2000 কোটি টাকা খরচা হয়েছে। 1 পয়সাও এর জন্য সরকার থেকে ব্যয় করছে না। আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখছি দীঘাতেও একটা মন্দির হতে চলেছে, সেখানে সরকারি পয়সাতে হচ্ছে। দেখুন এখানে একটা ইটের জন্য একসময় 1 টাকা 25 পয়সা বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছিল। এখন যে রাস্তায় যে ডিজাইন তৈরি হচ্ছে, যে শিল্পী, ইলেকট্রিক থেকে আরম্ভ করে বিভিন্ন কাজ, সেখানে বাংলার কারিগররাও কাজ করছে। এর ফলে একটা আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে। লোকেরা বলছে মন্দির করে কি হবে, আমরা বলছি মন্দির একটা আর্থিক সোর্স। আজকে দেখুন না, প্রত্যেক মনের মধ্যে এখানে খুশি, এখানে সমরসতা এসছেন। মুসলমানরা তো সবচেয়ে খুশি, বলছে আমরা এখানে সুরক্ষিত আছি অযোধ্যাতে, তার আর্থিক সমৃদ্ধি হচ্ছে। ঈশ্বরের কাজে সেই পাথর একটা একটা করে যাবে এবং এখান থেকেই যাবে গিয়ে শেষ পর্যন্ত মন্দিরের কাজকে সম্পূর্ণ করবে। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। আমি জায়গা থেকে প্রশ্ন করবো যে সত্যি সত্যি এই আবেগ, এই আবেগের সঙ্গে সত্যি কি এর পাল্টায় কোনো সংহতি, সম্প্রীতির মিছিল আদৌ ধোপে টেকে, নাকি সেটা শুধুমাত্র ইচ্ছাকৃত রাজনীতি করার জন্য? এই আলোচনা করতে করতে আমি আপনাদের আরও একটা ছবি দেখাবো। আজকে আমি সেই জায়গায় গিয়েছিলাম, এই করসেবকপুরম থেকে একটু দূরে। সেখানে 1008টা যজ্ঞকুণ্ড তৈরি হয়েছে এবং সেখানে প্রতিনিয়ত দিনরাত এক করে যজ্ঞ চলছে। শুধু যজ্ঞ চলছে নয়, তার পাশে অস্থায়ী কিছু তাঁবু তৈরি করা হয়েছে। সেই তাঁবুতে বিভিন্ন রাজ্যের ভক্তেরা এসছেন। সেখানে রাজস্থান থেকে, গুজরাট থেকে, পাঞ্জাব থেকে, এমনকি তামিলনাড়ু থেকে তারা বিভিন্ন নিজস্ব ছোট ছোট টেন্টে তারা থাকছেন। একটি টেন্ট আমি গিয়েছিলাম যেখানে একই সঙ্গে পাঞ্জাব থেকে এসছেন শ্রী কৃষ্ণানন্দ মহারাজ, তিনি এসছেন এবং তার সঙ্গে রাজস্থান থেকে একদল ভক্ত, রাম ভক্ত, তারাও চলে এসছেন তার টেন্টে। ছোট্ট একটা টেন্ট, সেখানে এইটুকু জায়গার মধ্যেই তারা রয়েছেন এবং সেখানে অখণ্ড জ্যোতি দিয়া, যাকে বলা হয় অখণ্ড দ্বীপ, সেই দ্বীপ জ্বালানো হয়েছে। সেই দ্বীপ জ্বলছে, সেই দ্বীপ জ্বলবে 22 তারিখ পর্যন্ত এবং 22 তারিখ পর্যন্তই হবে রাম নাম সংকীর্তন। না, থামা যাবে না, মানে থামানো হবে না, নিভবে দ্বীপ, না থামবে নাম সংকীর্তন। আমি জিজ্ঞাসা করছিলাম যে অযোধ্যার এই প্রবল ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে আপনারা এইটুকু একটা টেন্টের মধ্যে রয়েছেন, এইভাবে নাম সংকীর্তন করছেন, ক্লান্ত হচ্ছেন না, রেস্ট নিচ্ছেন না? তারা বলছেন যে শ্রীরামচন্দ্র, শ্রীরাম লালা 500 বছর ধরে তাঁবুর নিচে ছিলেন, আর আমরা মাত্র কটা দিন তাঁবুর নিচে থাকতে পারবো না? এই আবেগকে, যে আবেগ কোথাও মিশিয়ে দিচ্ছে বিভিন্ন রাজ্যকে, কেরালার সঙ্গে, তামিলনাড়ুর সঙ্গে, পাঞ্জাবকে, রাজস্থানকে, মধ্যপ্রদেশকে, পশ্চিমবঙ্গকে, সেই আবেগের নাম তো সম্প্রীতি, এই আবেগের নামই তো সংহতি, এটাই তোমাদের দেশ। এর পাল্টা আরেকটা সংহতি, আরেকটা সম্প্রীতির কি অর্থ থাকতে পারে? আর এই সম্প্রীতিকে স্বীকার না করারই বা কি কারণ থাকতে পারে? শুধুমাত্র রাজনীতি কি? শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি কি? এই নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, আমার কলকাতা স্টুডিওতে এক এক করে আলাপ করে নিয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, শাসকের পক্ষে যিনি বলবেন অনিন্দ সিনহা রয়, রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ, এবং রয়েছেন আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির তরফ থেকে প্রচার সচিব
স্বামী অচ্যুতানন্দ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রত্যেকের কাছে আসব, তবে আসার আগে একবার সেই সিকোয়েন্সটা আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে তাঁবুর মধ্যে একদিকে যেখানে 1008টি যজ্ঞকুণ্ড রয়েছে, ঠিক তার থেকে একটু দূরে অজস্র সাদা তাঁবু করা হয়েছে, টেন্ট করা হয়েছে অস্থায়ী। সেখানে কিভাবে ভিন রাজ্যের ভক্তরা এসে অপেক্ষা করে রয়েছেন সেটা আমি একবার দেখিয়ে নেব, তারপর আমি আসছি বাকিদের কাছে। তিনি মেলালেন, তিনি পারেন, তিনি মেলালেন। শ্রীরামচন্দ্রের নামে এই মুহূর্তে গোটা দেশের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে অযোধ্যা। এই মুহূর্তে অযোধ্যা যেখানে রয়েছে সেটা হচ্ছে অযোধ্যার কর সেবকপুরম থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, যেখানে 1008টি যজ্ঞ কেন্দ্র তৈরি হয়েছে। কিন্তু শুধুমাত্র যজ্ঞ কেন্দ্রই নয়, অযোধ্যার জায়গায় জায়গায় বিভিন্ন ক্যাম্প তৈরি হয়েছে। এই মুহূর্তে যে ক্যাম্পের সামনে আছি সেই ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা তাঁবুর নিচে ক্যাম্প চলছে। তাঁবুর নিচে চলছে দিন রাত এক করে 24 ঘন্টা রাম নাম সংকীর্তন। রাজস্থান থেকে এসেছেন ভক্তগণ, এসেছেন পাঞ্জাব থেকে। শ্রী কৃষ্ণানন্দ মহারাজ পাঞ্জাব থেকে তিনি এসেছেন, তার ভক্তদের সঙ্গে করে নিয়ে এসেছেন। এবং এখানে তিনি শুধু একা আসেননি, এসেছে অখণ্ড জ্যোতি দিয়া, অর্থাৎ যে দ্বীপ জ্বলবে শ্রীরাম লালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর্যন্ত সেই দ্বীপ এখানে জ্বলবে। এবং এই অখণ্ড জ্যোতি দিয়া অর্থাৎ যে দ্বীপ নিমবে না, যে দ্বীপের আলো এই এতদিন পর্যন্ত 14 তারিখ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত আলো, এই দ্বীপের শিখা নিমবে না। ঠিক দ্বীপের শিখা যেরকম নিভবে না, একই সঙ্গে কিন্তু এই নাম সংকীর্তন সেটাও বন্ধ হবে না। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন টানা কিন্তু এই সংকীর্তন চলবে। শিখ গ্রন্থ সাহিবেও কিন্তু এই রামের উল্লেখ রয়েছে। সেখানকার 10ম খণ্ডে, শিখ ধর্মগ্রন্থের 10ম খণ্ডে কিন্তু বহুবার রামের নাম করা হয়েছে। সেখানে ইউনিভার্স অফ লর্ড হিসেবে, লর্ড অফ ইউনিভার্স হিসেবে রামকে দেখানো হয়েছে। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। আমি জায়গা থেকে প্রশ্ন করবো, প্রথমে আমি আসবো যে আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দ সিনহা রায়, তাকে দেখতে শুরু করে। অরিন্দবাবু, কি মনে হয় আপনার যে শ্রী রামচন্দ্রের উৎসব যেটা প্রাণ প্রতিষ্ঠা জানিয়ে গোটা দেশ মাতো, আর আমি দেখলাম আপনাদের সেই ছবি, পরবর্তীকালে আরও বক্তব্য শোনাবো, সেখানে সেই জায়গাকে, সেই অনুষ্ঠান থেকে দূরে নিজেদেরকে দূরত্বে রেখে আরেকটা সম্প্রীতি সংহতির মিছিল, কোথাও মনে হচ্ছে না বিষয়টা অবান্তর? প্রথমত কথা হচ্ছে নিজেকে দূরে রেখে এই কথাটার আমার একটু আপত্তি আছে। ওখানে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আপনারা যাচ্ছেন অযোধ্যা? আপনারা আসছেন? না, অযোধ্যায় তো সাধারণ মানুষের, আপনারা আসছেন অযোধ্যায়? সাধারণ মানুষের প্রবেশ নিষেধ বোধহয়, তাই নাকি? 22 তারিখে বোধহয় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তো যাওয়াটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হচ্ছে ওখানে রাম মন্দির উদ্বোধন হচ্ছে। যারা না, আমি এই যে এত মানুষ দেখছেন, এরা সাধারণ মানুষই রয়েছেন। হ্যাঁ, মানে এখনো তো মন্দির উদ্বোধন হয়নি, সাধারণ মানুষ রয়েছেন, এখনো তো মন্দির উদ্বোধন হয়নি। নিশ্চয়ই যাবে, যার যাওয়ার মনে হবে নিশ্চয়ই যাবে। একটা দ্রষ্টব্য স্থান তৈরি হলো, ভালোই তো, খারাপ কি? কিন্তু তার সঙ্গে আপনি গুলিয়ে ফেলছেন কেন যে আমরা মানে দূরে সরে আছি? কেউ দূরে সরে নেই। ব্যাপারটা রাম মন্দির এখান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে একটা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে, খুব ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছিল না হয়নি? না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছিল না হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তাছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মন্দির উদ্বোধন ছাড়াও তো অনেক কাজ থাকতে পারেন। ওনার হয়তো কোনো কাজ আছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। আপনাকে ধরুন অনেক সময় কি হয়, আমাদের অনেক আমন্ত্রণ আমরা হয়তো যেতে পারি না, কাজের চাপে হতে পারে, বিভিন্ন চাপে হতে পারে। তো তার মানে ওই যেখানে যেতে পারিনি সেটাকে অসম্মান করা, এটা মনে হয় না, এটাকে দাগিয়ে দেবেন না। সমস্যাটা হচ্ছে আপনার সেটা হচ্ছে যে এখানে একটি মিছিল হচ্ছে, মানে মন্দির উদ্বোধনের উদ্বোধন হোক, তাতে আমাদের কিছু বলার নেই। ব্যক্তিগত কাজ রয়েছে, কিন্তু সেই দিনে হঠাৎ করে আমরা দেখলাম যে একটা পাল্টা সম্প্রীতি সংহতির মিছিলে তিনি হাঁটতে শুরু করলেন। তার পাল্টা কর্মসূচি তিনি সামনে তুলে ধরলেন, যে পাল্টা কর্মসূচি এর আগে ছিল না কখনো। হঠাৎ করে রাতে একটা পাল্টা কর্মসূচি চলে এলো। আবার একটা আপত্তি, আপনি যে পাল্টা কথা বললেন না, আপনি মনে করছেন এটা পাল্টা। আজকে ধরুন ওই দিনকে লোকে সকালবেলা অফিস যাবে, সেটা অফিস কামাই করবে না, মানুষ তার নিজের জীবন করবে। আবার আপনাকে বলছি, ভক্তিটা কি জানেন তো? ভক্তিটা মনের মধ্যে। 22শে জানুয়ারিতে আপনি কারণটা বলুন না, আপনি কারণ বলুন। বলছি তো, 22শে জানুয়ারি আরেকটা মিছিলের কারণ বলুন। আরেকটা মিছিল কেন? 22শে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের একটা মিছিল তৈরি করা হয়েছে, সংহতির মিছিল। এর সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই।
আপনারা কেন জুড়তে চাইছেন আমি সেটা বলতে পারবো না। একটা মিছিলের করা হয়েছে, এটা 22 তারিখ না হলে 21 তারিখ হতে পারতো, কিন্তু 22 তারিখে হয়ে পরদিন ছুটি আছে, ঠিক আছে, হতেই পারে, সেটা একটা 22 তারিখ হয়েছে, কিন্তু এর সঙ্গে এতে কোনো রিলেট করবেন না। ভক্তিটা মানুষের মনের মধ্যে, জানেন তো। তাহলে আমি ধরে নিলাম যে সমস্ত তৃণমূল কংগ্রেস সমস্ত মিটিং মিছিলগুলো ঠিক ছুটি ছাটার আগের দিনকে রাখবে, এটা আমি ধরে নিলাম। পরবর্তীকালে এটা ধরার কোনো ব্যাপার নেই। আমি আবার বলছি, যদিও প্রশ্ন করা যেতে পারে, তখন 23 তারিখে আমরা বহুবার বলা সত্ত্বেও এখানে ন্যাশনাল হলিডে করা হয়নি, সেটা অন্য প্রসঙ্গ। যদিও তো ব্যাপারটা কি বলুন তো, ওখানে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তার মতো হোক না, এটা কে বারণ করেছে, কে না করছে, কিন্তু এর সঙ্গে এই মিছিলের কোনো সম্পর্ক বারবার বলছি আপনাকে নেই। আপনারা কেন যাই না বারবার বারণ করলেও, কেউ বারণ করলেও বা সেটা স্তব্ধ হবে কেন? বারণ করবে কেন? নয়, কারণ হচ্ছে বারবার করে যখন বারণটা করবে কেন? আপনাদের দলের তরফ থেকে মন্তব্য আসছে, একের পর এক মন্তব্য। আমি আসবো আপনার কাছে, দেবজিৎ সরকার ওখানে রয়েছে, আমি আসছি। আপনি বলেছেন আমি অনেক দূরে আছি, এইটুকু সৌজন্য আপনারা সবাই রাখুন, আমি অনেক দূরে রয়েছি, আপনারা প্লিজ এক এক করে কথা বলুন। আমি দেবজিতের কাছে একটু আসছি, আমি আপনার কাছে আবার আসবো অনিন্দ্যবাবু। দেবজিৎ, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এবং সেই ছবিগুলো দেখাচ্ছিলাম যে দিন রাত প্রায় সকাল থেকে সন্ধে পর্যন্ত অযোধ্যার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যে প্রশ্নটি আমি শুরু করেছিলাম, শ্রীরামচন্দ্রের উৎসব বা শ্রীরামচন্দ্রের থেকে বড় সম্প্রীতির প্রতীক, সংহতির প্রতীক এদেশে কি আর কিছু আছে? দেবজিৎ না, সোনালি, প্রথমেই তোমাকে জয় শ্রীরাম। যদি না থাকে তাহলে সেটা মানতে সমস্যা কোথায়? তোমাকে প্রথমেই জয় শ্রীরাম আমার তরফ থেকে এবং আমার সংগঠনের তরফ থেকে। এই যে রঘুনন্দন ওখানে গিয়ে পৌঁছচ্ছেন, উনি আসছেন, এটা কিন্তু ফুল ঢালা একটা জায়গার উপর দিয়ে হয়নি, রাস্তাটা ফুল ফেলানো ছিল না। 67টা যুদ্ধ হয়েছে, ফিজিক্যাল যুদ্ধ, কাটে কপাটে যুদ্ধ, তারপরে অন্তত 3.5 লাখ লোক খুন হয়েছেন আমাদের পার্টে, যারা রাম মন্দির চেয়েছিলেন তাদের পার্টে, এবং তারপরে অন্তত 13টা বড় বড় মামলা হয়েছে। সর্বসিদ্ধ ত্রয়োদশ আমাদের একটা হিন্দু সিস্টেমে একটা কথা আছে। তারপরে আজকে এই রামলালার মন্দির নির্মাণ হচ্ছে। অনিন্দদা বলছিলেন না যে কোনো আপত্তি তো নেই। অনিন্দদা, আপনাকে একটাই রিকোয়েস্ট, এই সবাই দেখছেন, দর্শকরা দেখছেন, আপনারা বলুন আপনাদের রাম মন্দিরে কোনো আপত্তি নেই, আপনারা ওই ধাঁচার মানে ধাঁচা সরিয়ে দিয়ে সেখানে রাম মন্দির হওয়াতে আপনার কোনো আপত্তি ছিল না কোনো দিনও, এই কথাটা বলুন। এই কথাটা বললেই তো দুধ কা দুধ পানি কা পানি নিগলে যায়। আর সব থেকে বড় কথা, 1990-এর পর থেকে ভারতবর্ষের রাজনীতির প্যারাডাইম শিফট করে গেছে। এতদিন ধরে কে সোশ্যালিস্ট, কে কমিউনিস্ট, কে পুঁজিবাদী, এই নিয়ে সব আলোচনা হতো। এরপরে 1990-এর পর থেকে পুরো জিনিসটাই বদলে গেছে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের পূর্বসূরি কংগ্রেসকে এর জন্য ধন্যবাদ দিতে হয়। রাজীব গান্ধী তালা খুলে দিয়েছিলেন বা তালা খুলে দিতে বাধ্য হয়েছিলেন শাহবানু মামলার ব্যাকল্যাশের পরে, এবং তারপরে এভরিথিং গোজ অন। কিন্তু আমার কথাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যে এরা বরাবরই এক পেশে রাজনীতি করেছে। যখনই কোনো হিন্দু ব্যাকল্যাশ তৈরি হয়েছে তখনই সেখানে গিয়ে অধম হয়েছে। আজকে জগন্নাথ মন্দির হতোই না যদি না ওখানে রাম মন্দির হতো। কোনোদিন মমতা ব্যানার্জির কোনো তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক আপনার ইস্তাহারে দেখানো গেছে আমরা কিন্তু কোনোদিন বিরোধিতা করিনি। আমরা সরাসরি কোনো মশারির আড়ালে নয়, গাছের আড়ালে নয়, দেওয়ালের উপরে দাঁড়িয়ে নয়, সরাসরি বলেছি 1985 সাল থেকে যে রাম মন্দির, শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং বেনারসের যে কাশী বিশ্বনাথের মন্দিরের একাংশ আরব সাম্রাজ্যবাদীদের দ্বারা ধ্বংস হয়েছে, দখল হয়েছে, তার পুনর্নির্মাণ আমরা চাই, এতে কোনো সন্দেহ নেই। এবং এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে অনিন্দবাবু? সরাসরি বলুন না, হয় আপনারা পক্ষে আছেন নইলে বিপক্ষে আছেন, কথা বলুন। আজকে এই পুরো দুর্ঘটনা যে ঘটছে, আজকে মাননীয় মহামান্য আদালত, উচ্চ আদালত কলকাতা হাইকোর্ট তারা রায় দিয়েছেন যে না ঠিক আছে পুলিশই দেখে নেবে ইত্যাদি প্রভৃতি। পুলিশ এখন যদি ডায়মন্ড হারবারের মতন থাকে তাহলেও ন্যায়ালয় আছেন, তারা দেখবেন, ক্যালকাটা হাইকোর্ট দেখবেন। কিন্তু কথা হচ্ছে যে রাম মন্দিরের দিনে রাম মন্দির যেদিন উদ্ঘাটন সেই দিন ওনাদের একটা মিছিল করতে হলো কেন? মমতা ব্যানার্জির বাড়ি তো আর 33 কিলোমিটার বা 300 কিলোমিটার দূরে নয় কালীঘাট থেকে। তার আগেই উনি একটা পুজো দিয়ে সর্বধর্ম সমন্বয়ের মিটিং করতে পারতেন। উনি যেরকম হাওয়াই চটি পড়ে ইসকনের রথের উদ্বোধন করতে পারেন। আমি দেবজিৎকে একটু ইন্টারাপ্ট করছি। দেবজিৎ, শুধুমাত্র মিছিলটা আপনি দেখলেন
শুধুমাত্র মিছিলটা আপনি দেখলেন কালীঘাট থেকে পার্ক সার্কাস পর্যন্ত ওই দিনই 22শে জানুয়ারি মিছিল, এবং অনিন্দ্যবাবুরা বলছেন যে আমাদের তো কোথাও কোনো অসুবিধে নেই, যদিও আপনাদের কোনো রাজনৈতিক দলের কোনো অসুবিধাতেই এটা এই অনুষ্ঠান হওয়া বা না হওয়া নির্ভর করছে না, কারণ খোদ সুপ্রিম কোর্টের রায়ের পর এই মন্দির নির্মাণ কাজ তৈরি হয়েছে, এতদিন ধরে চলছে, এবং কি পরিমাণ কাজ কিভাবে কাজ হচ্ছে সেখানে আসা বাঙালিরা বলছেন, যারা বারবার করে ঘুরে যাচ্ছেন 2-3 মাস অন্তর অন্তর কর্মসূত্রে আসছেন, তারা বলছেন যে অযোধ্যা মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে যেন। সেটা বিষয় না, বিষয় হচ্ছে যদি সত্যি কোথাও আপত্তি না থাকে তাহলে কালীঘাটে রাম পুজোতে আপত্তিটা করলো কে? রাম পুজোতে শ্রীরামচন্দ্রের পুজো, সেখানে পর্যন্ত পুলিশ পারমিশন দিতে পারলো না, এটাও তো হলো। শ্রীরামচন্দ্রের পুজোতে পুলিশ পারমিশন দিতে পারছে না, অথচ সেই একই দিনে হঠাৎ করে রাতারাতি একটা মিছিলের কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে, অথচ বলা হচ্ছে একে পাল্টা বলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা পাল্টা না। দেবজিৎ, মানে মমতা ব্যানার্জির শাসনকালে, মাননীয় মুখ্যমন্ত্রীর শাসনকালে এরকম যে হবে না, এটাই তো আশ্চর্য। আমরা আশ্চর্য নিয়ে আলোচনা করে তো লাভ নেই, মানে যেটা হয়ে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। এই পুলিশ সর্বত্র, এই কিছুদিন আগেও গঙ্গাসাগরগামী সাধুদের বেধড়ক পেটানো হয়েছে পুরুলিয়াতে, তারপরে 2-1জনকে ধরা হয়েছে, ইত্যাদি প্রভৃতি হয়েছে। তার আগে আমরা দেখেছি রাজনৈতিকভাবে যারা ক্রিমিনাল তাদেরকে পুলিশ খুঁজে পায় না, তাদের গায়ে একটা শেখ শাহজাহানকে কেউ একটা লাঠির বাড়ি মেরেছে, দেখাতে পারবেন, আপনাদের কাছে ভিডিও আছে, কিন্তু গঙ্গাসাগরগামী সাধুদের ওপরে অত্যাচার হয়েছে, তারা সে নাকি ছেলে ধরা। সবাইকে যে ধরে নিয়ে চলে গেল, সবার মেধা যারা রুট করলো, আজকে যদি আপনাদের টিভি ক্যামেরা না থাকতো তাহলে অপার থেকে কী যে বেরিয়েছে, বা অন্যান্য সব দেহরক্ষী বা এই 3 কোটি টাকা 3.5 কোটি টাকা প্রত্যেকে মাঝে মাঝেই লটারিতে 50 লাখ টাকা পান, 50 কোটি টাকা পান, এসব আপনারা তো দেখতে পেতাম না, সাধারণ মানুষ জানতে পারতেন না। কিন্তু এরকম একটা শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে সেখানে দাঁড়িয়ে যদি এগুলো না হয় তাহলেই তো অদ্ভুত। সবথেকে বড় কথা, আমি যে কথাটা বলতে চাইছি, ক্যাটেগরিক্যালি বলতে চাইছি, কোট আনকোট, যতদিন ধরে সনাতনীদের ওপরে যা যা অত্যাচার হয়েছে, এই অত্যাচার যেন একতরফা হয়েছে, সনাতনীদের মেনে নিতে হবে। মানে যদি আমার গলা কাটে নিশ্চয়ই মেনে নিতে হবে, যদি আমার মাথা ভাঙে সেটাও মেনে নিতে হবে। এই চুপ 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 চুপ, সবসময় চুপ করে থাকো, কোনো কিছু বলো না, কোনো শব্দ করো না, এটাই তো এই রাজ্যে হয়েছে এবং তার আগে সারা ভারতবর্ষে হয়েছে। সেইখান থেকে 500 বছর পরে মানুষ নিজের শেকড় খুঁজে পাচ্ছে, যারা কিনা আরব সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে পারছেন না। যে দলের মন্ত্রী প্রকাশ্য জনসভায় বলছেন আজ থেকে 50 বছরের মধ্যে নয়, 5 বছরের মধ্যে ভবিষ্যৎ বাংলার 50% মানুষ, 50% মানুষ উর্দুতে কথা বলবেন, সেই পশ্চিমবাংলায় বসে কি নিরাপত্তার আশা করবেন? আমি মনে করি ওই দিন দাঙ্গা হবার সুযোগ আছে, ওই দিন সমস্যা হতে পারে। আমি এখনো মনে করি এই পার্থক্যগুলো শুধুমাত্র এই ছবিগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে। আমি একটু আপনাদের বলি, এই মুহূর্তেও যখন আমি এই মানে অনুষ্ঠানটা করছি, সোজাসুজি স্বর্ণালী প্রশ্নোত্তর করছি, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, যে এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মানে প্রত্যেক মুহূর্তে, আমি গতকালও বলছিলাম যে আজকেও বলছি, যে এখানে কিন্তু বিশ্বাস করুন, এই অযোধ্যায় যে পরিস্থিতি, যে জায়গা তৈরি হয়েছে, কিছুক্ষণ আগেই শচীন্দ্রনাথ বাবুর কথা আমি শোনাচ্ছিলাম, ছত্রে ছত্রে জায়গায় জায়গায় কোথাও কোনো বিভেদের বিন্দুমাত্র কিচ্ছু নেই। এবং এই জায়গা থেকে, এই যে অনেকে বলছে, সায়নী ঘোষ মাঝে বলেন না যে মন্দির হলে কি হবে, বাটিঘাটে ভিক্ষা করতে বসবেন, আমি নিজের চোখে এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে এখানে দোকান থেকে, বাজার থেকে, রাস্তাঘাট থেকে কিভাবে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই নতুন করে অযোধ্যা নগরীকে তৈরি করছে, এবং সেখানে না হিন্দু না মুসলিম কোনো বিভেদ নেই, একজোট হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই নতুন যে অযোধ্যা নগরী তৈরি হচ্ছে সেখানে সবাই কাজ করছেন, এবং প্রত্যেকের হাসি মুখ, কারণ তাদের বিশ্বাস, তারা দেখছেন, তারা প্রত্যক্ষ করছেন বিগত 2 বছর 3 বছরের মধ্যে তাদের সত্যি তাদের জীবন, তাদের কষ্ট, তাদের দুঃখ দুর্দশা ঘুচে গেছে। প্রায় ছোট ছোট স্টোরি আমরা সারাদিন ধরেই করছি, আপনারাও দেখছেন। তবে সেই পাশাপাশি আমি অন্যদিকে আসবো, যেদিকে আমি দিয়ে শুরু করেছিলাম, যেখান দিয়ে স্বামী অচ্যুতানন্দ এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজ দুজনেই আমার সঙ্গে রয়েছেন, দুজনের কাছেই আসবো। কোন জায়গা থেকে এই মিছিল নিয়ে আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে আবারও ফিরে যাই সেই সংহতি সম্প্রীতির জায়গায়। প্রথমে আমি আসবো স্বামী অচ্যুতানন্দ কাছে। কি বলবেন স্বামীজি, এই যা আমরা আলোচনা করছি, এই সম্প্রীতি, এই সংহতি, কোথাও মনে হয় না শ্রীরামচন্দ্রের যে জার্নি, যে যাত্রা, এর থেকে বড় ভারতে সংহতি সম্প্রীতির প্রতীক আর কিছু হতে পারে কি? মানে এর থেকে বড় কোনো প্রতীক কি আর থাকতে পারে? কি বলবেন? আমি একটু অন্যভাবে বলছি, এই যে রামায়ণ, আগেও বলেছি,
এটা বাল্মীকির লেখা। এবং বাল্মীকি ছিলেন না, তিনি রত্নাকর ছিলেন, তিনি দস্যু ছিলেন, লুটেরা ছিলেন, হিংসুক ছিলেন। কিন্তু এই রাম নাম করতে করতে তিনি পাল্টে যান, এটা আমরা সবাই জানি। তো রাম নামের মধ্যে রাম কোনো নাম নয়, রাম একটা মন্ত্র। এই রাম নাম করতে করতে মানুষ পাল্টে যায়। মানুষের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা, পরশ্রীকাতরতা এগুলো থাকে, এই মন্ত্র উচ্চারণ করতে করতে একজন দস্যু যদি ট্রান্সফর্মড হয়ে বাল্মীকিতে পরিণত হয় এবং তিনি রামায়ণ লিখতে পারেন। রামায়ণ মানেই হচ্ছে রামের যাত্রা, এবং সেই যাত্রাটা এমনভাবে তিনি করেছেন, তার এই যাত্রায় তিনি দেখিয়েছেন যে তিনি একটু আগে আমরা বলছিলাম যে রাম অনেক দিন আগেই তার মধ্যে একটা তীব্র বৈরাগ্য তৈরি হয়েছিল, তিনি সংসারে থাকতে চাইছিলেন না। হ্যাঁ, সংসারের প্রতি একটা তার বিদ্বেষ, তার একটা বৈরাগ্য এসে গেছিল। তখন দশরথ খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি গুরুকে ডাকেন, বশিষ্ঠদেবকে ডাকেন, বশিষ্ঠদেবকে বলেন যে রামের মধ্যে এরকম বৈরাগ্য দেখা যাচ্ছে, এখন উপায় কি? তখন গুরুদেব তাকে যেটা বলেছিলেন আপনারা হয়তো জানবেন, যে এই রামচন্দ্র এবং বশিষ্ঠদেবের মধ্যে একটা কথোপকথন হয়েছিল, এবং সেই কথোপকথনকে নিয়ে একটা যুগান্তকারী বই তৈরি হয়, তার নাম হচ্ছে যোগবাশিষ্ঠ সার, যার মধ্যে 29,000 শ্লোক আছে, এবং তার থেকে একটা ছোট লঘু যোগবাশিষ্ঠ সার তৈরি করা হয়, এবং সেখানে 6,000-এর মতো শ্লোক আছে। এবং এই যে কথোপকথন, এই কথোপকথনে বশিষ্ঠদেব রামচন্দ্রকে যেটা বুঝিয়েছিলেন, সেটা হচ্ছে তুমি যে অরণ্যে যেতে চাইছো, তুমি অরণ্যে চলে যেতে চাইছো সংসার ছেড়ে, কিন্তু তুমি যখন অরণ্যে যাবে তুমি তো সংসারকে মনে বহন করে নিয়েই যাবে, তোমার এই চঞ্চলতা তো থাকবেই। সুতরাং তুমি যেখানেই যাও না কেন, যদি মনের পরিবর্তন না হয় তাহলে তুমি কোথাও শান্তি পাবে না। এবং এই যোগবাশিষ্ঠ সারে একদম শেষে বশিষ্ঠদেব তাকে বললেন মৌনই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। তখন রামচন্দ্র তার কাছে জানতে চাইলেন যে মৌনই যদি সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হয় তাহলে আপনি এত কথা বললেন কেন আমাকে? তার উত্তরে বশিষ্ঠদেব বলেছিলেন যে এত কথা যদি না বলতাম তাহলে ভাবতো যে আমি কিছু জানি না, সুতরাং তোমাকে এটা আমি বললাম, কিন্তু জানবে যে যখন তুমি চুপ করে যাবে, তুমি যখন স্থির হয়ে যাবে, এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের আমরা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বেদান্তেরই চর্চা করি। অদ্বৈত বেদান্তের চূড়ান্ত কথা, যখন আমি নিজেকে চুপ করাতে পারবো তখনই আমি অ্যাকচুয়ালি এই যে এত সমস্যা, একটা জিনিস জানবেন, ভারতবর্ষ মধ্যে নানা রকম সমস্যা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা অশিক্ষার ব্যাপার আছে, একটা বেকারির ব্যাপার আছে, একটা রাস্তাঘাটের ব্যাপার আছে, নানা কিছু আছে। কিন্তু একটা দিকে ভারতবর্ষ গোটা বিশ্বকে পথ দেখাতে পারে, গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। আমাদের সোসাইটিতে বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এবং তারা একটা জিনিসই বলে যে ভারতবর্ষ আধ্যাত্মিকভাবে দারুণ এনরিচড, এবং ভারতবর্ষ গোটা পৃথিবীকে পথ দেখাতে পারে, এবং ভারতবর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে রামচন্দ্র। কিন্তু আফসোস তো এটাই না যে ভারতেরই একটা শ্রেণী, এদেশেরই একটা মানুষ, তারা এটাকে হয় বুঝেও বোঝেন না বা এটার গুরুত্ব দিতে পারেননি। এতদিন পর যখন আমরা শিকড়ে ফিরছি তখনও তার গুরুত্ব হয়তো তারা বুঝতে পারছেন না। আজ শেষ বক্তা একদম সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে আসবো। মহারাজ, আপনার কাছে তো একটাই প্রশ্ন, যেটা থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করব। আমি দেখাচ্ছিলাম যে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসছেন রামের নামে, শ্রীরামের নামে। এর থেকে বড় সংহতির প্রতীক, সম্প্রীতির প্রতীক আর কি হতে পারে? একটি মানুষ যখন উত্তর ভারত থেকে দক্ষিণ প্রান্তে ছুটে যাচ্ছেন, তখন তার সঙ্গে জনজাতি, উপজাতি সবরই প্রত্যেকে তিনি কাছে টেনে নিয়েছেন। বানর সেনাদের তিনি তার সঙ্গে রেখেছেন। এর থেকে বড় সংহতি সম্প্রীতির প্রতীক আর কিছু হতে পারে কি মহারাজ? শুভ সন্ধ্যা সবাইকে। একটা সময় বাংলায় মলয় চাঁদ কাজী কর্তৃক ফতোয়া দেওয়া হয়েছিল, সনাতনী হিন্দুরা প্রকাশ্য রাজপথে ধর্মাচরণ করতে দেখলে তাদের শিকল ভেঙে দাও, তাদেরকে চাবুক পেটা করো, তাদের ওপর অকথ্য অত্যাচার করো। আজকে
550 বছর পরে আমার কোথাও মনে হয় যে বাংলায় তার চাইতেও খারাপ অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে গঙ্গাসাগরগামী সাধুদের প্রতি নিগ্রহ হয়, যেখানে যেখানে দুর্গাপুজোর প্রসেশন করতে গেলে কোর্টে পারমিশন করতে যেতে হয়, যেখানে ধর্মাচরণে প্রতিনিয়ত বাধার সৃষ্টি হয়। কারণ যাদের এই রামচন্দ্রের সম্প্রীতি যারা চোখে দেখতে পান না তারা কারা? যাদের একটা সময় এত মহাপুরুষের পদরজসিক্ত এই ভারতবর্ষ পাক বা পূর্ণ বলে মনে হয়নি, আরেকটা পাকিস্তানের দরকার পড়েছিল। পাক মানে পবিত্র, স্থান মানে জায়গা। তো এই এত মহাপুরুষের পদরজসিক্ত ভূমি যাদের পবিত্র বলে মনে হয়নি, তাদের আরেকটা পবিত্র ভূমি তৈরি করার প্রয়োজনীয়তা হয়েছিল। তারাই আজকে বাংলায় রামের সম্প্রীতিকে রামচন্দ্রের মধ্যে সম্প্রীতি খুঁজে পাচ্ছেন না। তাদের মনে হচ্ছে কোথাও একটা অসঙ্গতি আছে, তাই তাদের মনে হচ্ছে সংহতি যাত্রা করার দরকার। রামের যুগেও তারকা মারিচ নামক রাক্ষস, শুধুমাত্র প্রশ্ন যে রাজনৈতিক স্বার্থে যারা এর মধ্যে আলাদা আলাদা সুর বাঁধতে চাইছে, সেটা কি শেষ পর্যন্ত ধোপে টিকবে? সেগুলো কি জয় হবে? বাংলার মানুষ তো তার আবেগ তো নিজে এখানে বসে দেখতে পাচ্ছি, যেভাবে অযোধ্যার সঙ্গে বাংলা জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। কোট আনকোট গোস্বামী তুলসীদাসজির লেখনী থেকে একটা ছোট্ট কথা বলি। গোস্বামীজি লিখছেন, মোহি ছল কপট নহি ভাবা, নির্মল মন জো সো মোহি পাওয়া। যারা আজকে ছল এবং কপটতার আশ্রয় নিয়ে বাংলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, কাকতলীয়ভাবে লক্ষ্যকণ্ঠে গীতার দিন টেট পরীক্ষা ফেলা হয়, কাকতলীয়ভাবে যেদিনকে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনকে বাংলায় সম্প্রীতি যাত্রার প্রয়োজন হয়। আমি বুঝে পাই না যে আমরা বোধহয় সেই মলয়চাঁদ কাজীর সময়ের চাইতেও খুব খারাপ সময় বাস করছি বাংলায়। বেশ, আমি একদম সময় নেব না। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি এই আলোচনা শেষ করছি। সোজাসুজি একদম কথাবার্তাই হলো, তবে নজর থাকবে আমাদের এবং অবশ্যই অযোধ্যার প্রত্যেক মুহূর্তের আপডেট, এক্সক্লুসিভ যে স্টোরিগুলো, এবং আরও অনেক গল্প অনেক রয়েছে যেগুলো প্রত্যেক দিন সময় হয় না, প্রতিদিন একটু একটু করে বলার চেষ্টা করব। তারপর হয়তো সত্যি সত্যি বাংলার বাকি যে সমস্ত মানুষজন তারাও হয়তো বুঝতে পারবেন যে আসলে শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করে যাচ্ছেন একজন, আর একটা শ্রেণী অন্য আন্দোলনে রয়েছে, অন্য লড়াই করে যাচ্ছে। বেছে নিতে হবে আমাদের ভালো কোনটা, খারাপ কোনটা। হাঁসের মতো থাকতে হয়। অনেক আগে রামকৃষ্ণদেব বলেছিলেন যে হাঁস দুধটুকু শুধুমাত্র খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। সেই বোধ যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক চক্রান্তে সাধারণ মানুষও ঘুরে বেড়াবে। আপাতত সময় শেষ, ডিবেট এখানেই শেষ করলাম। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।